সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চূড়ান্ত হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার নবম কমিশন সভা শেষে তিনি জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। চলছে নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নবম সভা শুরু হয় বেলা 11টায়, শেষ হয় সন্ধ্যা 7টায়। এরপর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। তবে চূড়ান্ত হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি। জানান, নির্বাচনের 60 দিন আগে ঘোষণা করা হবে তফসিল। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার উপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে, এটা দেওয়ার পরে সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, 45,000 কেন্দ্রের জন্য সিসিটিভি কেনা বা ভাড়া নেওয়া ব্যয়বহুল। তাই নির্বাচনের সময় সিসি ক্যামেরা থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরো জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়া হবে। দেশের মধ্যে সরকারি কর্মকর্তা, ভোট ব্যবস্থাপনাকারী ও আইনের কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তফসিলের আগেই হবে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। যে রেজিস্ট্রেশন প্রসেস আছে, আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা অনেক আগে থেকে শুরু করব। আমাদের শিডিউল ঘোষণার আগ থেকেই আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। জানান, নির্বাচনে কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না। এআই এর ব্যবহার আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 7 আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সরকারের এখন প্রধান কাজ জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 24-এর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক করতে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 10:30টার আগেই সচিবালয়ে আসেন তিনি। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসা উপলক্ষে সকাল থেকেই সচিবালয় ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। জোরদার ছিল বিশেষ নিরাপত্তা। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে দুপুর 2টায় সচিবালয় থেকে বের হন প্রধান উপদেষ্টা। এরপর বৈঠকের বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, নির্দিষ্ট এজেন্ডার বাইরে শুরুতেই নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে। আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানান প্রেস সচিব। আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরো বেশি দেওয়া যায় কিনা, আরো 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে। এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরো বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 31 জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 315টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে 247টি সিদ্ধান্ত, যা 78.41%। স্বাধীনতার পর এটা যে কোনো সরকারের জন্য রেকর্ড। জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে পুরস্কার চালুর সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। সারাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচন করবে বিএনপি। এর বাইরে সমমনা দলগুলোকে নিয়ে জোট হতে পারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বলেন, শুধুমাত্র জনপ্রিয়তা দেখে আগামী নির্বাচনে প্রার্থী বাছাই করবে না বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর নির্বাচনী ট্রেনে পুরো দেশ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বিএনপি সহ বেশিরভাগ দলই ভেতরে ভেতরে শুরু করেছে নির্বাচনের প্রস্তুতি। সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মাধ্যমে দলকে সুসংগঠিত করছে বিএনপি। লন্ডন থেকে নির্বাচনী চ্যালেঞ্জ উতরাতে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোকে নিয়েই আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চায় তার দল। যারা যুগপথ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এর বাইরেও আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে সালাউদ্দিন আহমেদ জানান, এবার কেবল জনপ্রিয়তা দেখেই প্রার্থী বাছাই করবে না বিএনপি। বলেন, বিশ্ববাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে জনগণও মুখিয়ে আছে। রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বই দেশে অস্থিরতার কারণ। এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশে। অর্থনীতিতে ক্ষতি হলো, আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো, এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস, তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে। আগের 3 নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা যাতে আসন্ন জাতীয় নির্বাচনে না থাকেন তা নিশ্চিতের দাবি জানান বিএনপির এই নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনের যে সময় দেয়া হয়েছে তা নিয়ে আপত্তি নেই জামায়াত ইসলামীর, জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সেই আইনি ভিত্তির উপর আগামী নির্বাচন আয়োজন করতে হবে। এদিকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শুধু বিচার শুরু হলে চলবে না, নির্বাচনের আগে ফ্যাসিস্টের সঙ্গে জড়িত সবার বিচার সম্পন্ন করতে হবে। শুধু বিচার শুরু হলে চলবে না, নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার ছিল। গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠান এড়িয়ে হাসনাত সার্জিস পাটোয়ারিদের কক্সবাজার ভ্রমণ ঘিরে নতুন বিতর্কে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবার সুযোগ নিতেই কক্সবাজার গিয়েছিলেন। আর হাসনাত আব্দুল্লাহ বলছেন, অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি এটি ছিল তার নীরব প্রতিবাদ। এতে দলের ভাবমূর্তি খানিকটা ক্ষুণ্ণ হলেও অন্তকোন্দল নেই বলে জানান আরও কয়েকজন নেতা। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অর্থাৎ 5 আগস্ট যখন গোটা দেশ ব্যস্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপনে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণার প্রস্তুতি শেষ পর্যায়ে, তখনই গণমাধ্যমে খবর আসে এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এবং জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টির 5 শীর্ষ নেতা অবকাশ কাটাতে গেছেন কক্সবাজারে। সঙ্গে যুক্ত হয় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের খবরও, যদিও তা পরবর্তীতে গুজব বলেই প্রমাণিত হয়। মুহূর্তের এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। এমন প্রেক্ষাপটে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। এরই মধ্যে কারণ ব্যাখ্যা করে দলের নোটিশের জবাব দিয়েছেন এনসিপি নেতারা। এর একটি কপি নিজের ফেসবুক পেজে আপ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি দাবি করেছেন, দলের হাইকমান্ডকে জানিয়েই তারা কক্সবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সফরের উদ্দেশ্য নিয়ে তিনি বলেছেন, সাগর পাড়ে বসে তিনি গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আর এনসিপির অপর নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিময় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন তিনি বোধ করেননি। তাদের কক্সবাজার সফর ছিল অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ। 5 আগস্ট দলের শীর্ষ নেতাদের কয়েকজনের কক্সবাজার যাওয়া নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা জানান, অভ্যুত্থানের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে দলকে না জানিয়ে সফরে যাওয়া ঠিক হয়নি। কেন আপনি 5 আগস্টের মতো একটি দিনে, যেখানে আপনাদের মধ্যে দুজন আপনারা আমন্ত্রিত ছিলেন, তারপরে কেন আপনাদের কক্সবাজারে যেতে হলো? তো এটি একটি গর্হিত কাজ হয়েছে এবং মানুষ খুব মারাত্মকভাবে আহত হয়েছে। এই ঘোষণাপত্র প্রদানের দিন আমাদের 5জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ঢাকার বাইরে একটি শহরে অবস্থান করেছেন এবং সামহাও আমরা দেখলাম যে সেখানে গোয়েন্দা জালে তারা আবদ্ধ হয়ে গিয়েছেন। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে এটা তাদের জন্য নৈতিকভাবে এটা যথার্থ হয়নি। আমি মনে করি যে তারা একটা ব্যক্তিগত সফর করতেই পারেন, তবে সময়, স্থানকাল, পাত্র এবং দিনের যে বিষয়টি, এই জিনিসটা তাদেরকে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। এমন সফর দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানান তারা। তাদের এই সফরটি সাংগঠনিকভাবে আমি যেহেতু শোকজ নোটিশ হয়েছে, ফলে তারা এটা ব্যাখ্যা তারাই দিবেন। যদি আপনি রাজনীতি বলেন, এটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের উপর কিছুটা হলো আস্থার সংকট দেখা দিতে পারে বলে আমরা মনে করছি। নেতারা বলছেন, এনসিপিতে কেউ জবাবদিহিতার বাইরে নয়। দলীয় নীতিমালা ভঙ্গ করলে সবাইকে জবাবদিহি করতে হয়, এটাই তার উদাহরণ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বৃহস্পতিবার রাত 8টার দিকে ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দোকানের সামনে তুহিনের সাথে বাঘ বিতণ্ডায় জড়ায় 5 যুবক। কথা কাটাকাটির এক পর্যায়ে তুহিনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যাওয়ার ধাওয়ানি মারছে একজনকে, ধাওয়ানি মারলেই লোকজন চিল্লাচিল্লি লাভ দিয়ে উঠছে, তো ও পিছনে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ানে ও কোন দিকে গেল দেখলাম না, আমিও আর একদিকে দৌড় দিচ্ছি। যখন এই স্যান দেখছি তা আমি দৌড় দিচ্ছি, তখনই পরে খুঁজ করতেছি, পাইতেছি না। এক মুহূর্তে পরে এই দোকানের দিকে লোকজন এখানে চাইয়া রয়েছে, সব এরা ভ্যান গাড়ি যারা এখানে রাস্তায় আছে তারা দেখতেছে। তখন আমি দূরের এসে দেখি যে ও পরে কুবাইতেছে। হয়েছে আমি চা বানাইতেছি, তারপরে ওই ভাইয়াটা ধরে আসছে আমার দোকানে ঢুকিয়া, ঢুকছে। ঢুকার পরে যে 5 জন ব্যক্তি চাপাতি, তারপরে চুরি, তারপরে রান্দা নিয়া খুব আর কি, আর কোন কথা নেই, মাথার চুপ বইলা উড়া দুরা খুব কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন, তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক, এ বিষয়ে আরো তথ্য আপনাদের জানাতে চাই। গাজীপুর থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জাহাঙ্গীর, দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কি কারণে এই হত্যাকাণ্ড? পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া আনোয়ার হোসেন নামে আরো একজনকে গুরুতর জখম করা হয়েছে, তার কি অবস্থা জানাবেন।
আসিফ টিপু, আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছে এখন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। আজ বৃহস্পতিবার রাত 8টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকানের সামনে 5 জন দুর্বৃত্ত আসাদুজ্জামান তুহিন নামের একজন সাংবাদিকের সাথে প্রথমে বাগবিতণ্ডের সৃষ্টি হয়। এরপর 5 জনে কিন্তু দেশি অস্ত্র দিয়ে আসাদুজ্জামান তুহিনকে এলোপাথারি কুপিয়ে কিন্তু জখম করে ফেলে। এরপরে কিন্তু আসাদুজ্জামান তুহিন কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার নিথর দেহ কিছুক্ষণ আগেও কিন্তু ছিল। ইতোমধ্যেই কিন্তু তার নিথর দেহ আইন শৃঙ্খলা বাহিনী শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে গেছেন এবং আমরা যতটা জানতে পেরেছি এবং স্থানীয় এবং পুলিশ প্রশাসন বলছে, আসাদুজ্জামান তুহিনের যে মৃত্যুর ঘটনা এবং যে 5 যুবক তাকে কুপিয়ে হত্যা করেছে সেই রহস্য কিন্তু এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। এবং আনোয়ার নামে যে আরেক সাংবাদিক রয়েছে তাকেও কিন্তু কালকে ইট দিয়ে কিন্তু থেতলে দেওয়া হয়েছে। সে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে রয়েছেন এবং এখন কিন্তু এই এলাকায় কিন্তু থমথমে বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং পুলিশ বলছে যে দ্রুত। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 4 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এই মামলার আরেক সাবেক ভিসি AKM নুরুন নবী সহ অন্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পর্যবেক্ষক হিসেবে যারা এসছেন তারা বিপুল উৎসাহ উদ্দীপনা ভোট প্রদানের ব্যাপারে জনগণের মধ্যে আছে, সেটি হয়তো অনেককে ইমপ্রেস আপন করেছে। রাতের ভোটের তকমা পাওয়া 2018 সালের জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর এভাবেই সেই বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন তৎকালীন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ। বিভিন্ন টকশোতে বিগত আওয়ামী লীগ সরকারের তোষামোদী করে আলোচনায় থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকার 2017 সালে অধ্যাপক কলিমুল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়। তবে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহর বিরুদ্ধে গত জুন মাসে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির এই মামলায় বৃহস্পতিবার কলিমুল্লাহকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে সেখান থেকে দুদকের একটি টিম আদালতে হাজির করে তাকে। বিধি বহির্ভূতভাবে ঠিকাদারকে বিল প্রদান করায় তার বিরুদ্ধে গত 18 জুন দুদক একটি মামলা দায়ের করেছে। আদালতে কলিমুল্লাহ দাবি করেন দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তাদের কাছে অন্যায় আবদার করতেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি কোনো মেডিসিন দেওয়া করা হয় সেটাও যেন সরবরাহ করা হয় সেই আদেশও বিজ্ঞ আদালত দিবেন মর্মে জানিয়েছেন। এই মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক ভিসি AKM নুরুন নবী সহ আরও কয়েকজন, যাদের বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিন ঋণের নামে ইউসিবি ব্যাংক থেকে 48 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 47 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সরকার সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে এনেছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ভিত্তি তৈরি করছে সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। দেশের বাজার ব্যবস্থায় অসাধু সিন্ডিকেটের দৌরাত্মে অস্বাভাবিক দামে পণ্য কিনতে হয় সাধারণ মানুষকে, এই অভিযোগ দীর্ঘদিনের। তবে অন্তর্বর্তী সরকারের দাবি, তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারে নজরদারি জোরদার এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে কাজ করেছে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে সিন্ডিকেট দূর করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা ইসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি। বলেন, সরকার দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারে কাজ করছে, যাতে ভবিষ্যতের নির্বাচিত সরকার একটি কার্যকর প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো পায়। এই স্বল্পকালীন সরকারে আমরা আরো বেশি কাঠামোগত সংস্কার করে
এমন একটা অবস্থায় উপনীত হতে পারবো যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে একটা সুষ্ঠু অর্থনীতি এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমরা অগ্রসর করবো ইনশাল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিং এ এ তথ্য জানান। আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএস এর সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন। আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। শুল্ক কমানোর ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ করা হয়েছে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবার নিউজ 24 স্পোর্টস। যেটা আগে কখনো হয়নি সেটাই এবার হবে এশিয়া কাপে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান। অন্যদিকে বগুড়া রাজশাহীবাসীর জন্য খুশির খবর, এনসিএল টি20 হবে তাদের শহরে। এছাড়াও এই টুর্নামেন্টের নকআউট পর্বে দিবারাত্রির ম্যাচ সিলেটে আয়োজন করতে চান বলে জানান আকরাম খান। বাংলাদেশের 2 যুগেরও বেশি ক্রিকেট ইতিহাসে নেই কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের কাব্য। বাংলার ক্রিকেট পাগল জাতির একটি শিরোপা জেতার অতৃপ্তি বহু পুরনো। বিশ্বকাপ কিংবা এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে টাইগারদের সাফল্য আটকে আছে সেমিফাইনাল আর ফাইনাল অবধি। 3বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে সাকিব তামিমরা, কিন্তু একবারও বাংলার ক্রিকেট লাভারদের জন্য শিরোপা জিততে পারেনি তারা। এবার আরও একটি আসরের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজ জয় লিটনদের আত্মবিশ্বাস বেড়েছে। সম্প্রতি টাইগারদের পারফরমেন্সের কারণেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বিসিবি পরিচালক আকরাম খান। আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো টি20তে মনে করেন ওভার কনফিডেন্ট যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। অন্যদিকে বাংলাদেশের অন্যতম সেরা দুটি স্পোর্টিং উইকেট বগুড়া ও রাজশাহী, এই দুই ভেন্যুতে না খেলার আক্ষেপ প্রায় শোনা যায় ক্রিকেটারদের কণ্ঠে। উত্তরবঙ্গের মানুষদেরও আক্ষেপ তাদের অঞ্চলে খেলা না হওয়ায়। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে এনসিএল টি20 ক্রিকেট দিয়ে। সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক, এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে। সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। বিপিএল এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এনসিএল টি20 টুর্নামেন্ট শুরু হবে। জিহাদ হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।